নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। 2025 সালের প্রথম সূর্যগ্রহণ, আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে 29শে মার্চ 2025 শনিবারে, বাংলার 15ই চৈত্র। এই সূর্যগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি জানব আজকের পর্বে। এছাড়াও জানব এই গ্রহণ ভারতবর্ষে দেখা যাবে কি যাবে না, ভারতবর্ষ ছাড়াও আর কোন কোন দেশে এই গ্রহণ দৃশ্য নাকি অদৃশ্য, গ্রহণ চলাকালীন আমাদের কিভাবে চলতে হবে, কি করা উচিত কি করা উচিত নয়, গর্ভবতী মায়েরা কি করবেন গ্রহণ চলাকালীন, সূর্যগ্রহণ কেন হয়, সূর্যগ্রহণের বিভিন্ন রকম তথ্য জানব আজকের পর্বে। 14ই মার্চ 2025 শুক্রবারে অর্থাৎ দোল পূর্ণিমাতে অনুষ্ঠিত হয়েছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তার ঠিক 15 দিন পরে অনুষ্ঠিত হবে অমাবস্যা তিথিতে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। গ্রহণ পৃথিবীতে স্পর্শ বা আরম্ভ দুপুর 2:11। গ্রহণের মাঝামাঝি সময় ভারতীয় সময় অনুসারে বিকেল 4:17। গ্রহণ মোক্ষ বা সমাপ্তির সময় সন্ধ্যা 6:14। এই গ্রহণের গ্রাসমান 0.937। গ্রহণ থাকবে মোট 3 ঘন্টা 53 মিনিট। ভারতবর্ষে এই গ্রহণ দেখা যাবে না, অর্থাৎ ভারতবর্ষে এর সূতককাল বৈধ নয়। অদৃশ্য গ্রহণ হওয়াতে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। এই গ্রহণ কোন কোন দেশ থেকে দেখা যাবে? এই গ্রহণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, রাশিয়ার উত্তরাঞ্চলে দৃশ্য হবে। সূর্যগ্রহণ। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন অল্প সময়ের জন্য পৃথিবী থেকে সূর্যকে আংশিক বা সম্পূর্ণভাবে দেখা যায় না। সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকেই বলে সূর্যগ্রহণ। পৃথিবীতে প্রতি বছর অন্তত 2টি করে সূর্যগ্রহণ হতে দেখা যায়। এই সূর্যগ্রহণকে ঘিরে নানা রকমের কুসংস্কারও প্রচলিত রয়েছে সমাজে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। পৃথিবী একটি নির্দিষ্ট নিয়মে সূর্যকে প্রদক্ষিণ করে এবং চাঁদও একটি নির্দিষ্ট নিয়মে কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এর ফলে সূর্যের বিপরীতে পৃথিবী এবং চাঁদের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তিত হয়। এই পরিবর্তন হতে হতে চাঁদ, সূর্য, পৃথিবী যখন একটি নির্দিষ্ট ফ্রেমে অবস্থান করে, তখনই হয় সূর্য বা চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ 3 রকমের হতে পারে: আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে হলে চাঁদের আপাত ব্যাস সূর্যের সমান বা তার বেশি হতে হবে। সূর্য যদি বেশি দূরে থাকে, চাঁদ যদি বেশি কাছে থাকে, তাহলে সেই সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। অনুকূল পরিবেশ হলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে বেশি 7 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মাঝামাঝি চলে আসে, সূর্য তখন চাঁদের ওপরে সরাসরি আলো ফেলে। এর ফলে চাঁদের ছায়া সোজা গিয়ে পড়ে পেছনে থাকা পৃথিবীর ওপরে। পৃথিবীতে যে অংশে চাঁদের এই বিশাল ছায়া পড়ে, দিনের বেলাতেই সেই অংশ অন্ধকার হয়ে যায়। আর তখন ওখান থেকে সূর্যের দিকে তাকালে মনে হবে সূর্য যেন অন্ধকারে কোথায় মিলিয়ে গেছে। আসলে সূর্য অন্ধকারে মিলিয়ে যাচ্ছে না। প্রকৃতপক্ষে এখানে চাঁদ সূর্যের বরাবর আসায় সূর্য চাঁদের আড়ালে চলে যায়। চাঁদের এই অবস্থানের উপর নির্ভর করে কখনো চাঁদ পুরোপুরি অথবা
কখনো আংশিকভাবে সূর্যকে আড়াল করে। একেই বলা হয় পূর্ণ বা আংশিক সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ যেমন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে, কিন্তু বলয় গ্রাসের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এই সময়ে সূর্যের চারিদিকে একটি বলয় সৃষ্টি হয়। চাঁদের আয়তন ছোট হওয়ায় সূর্য চাঁদের পাশ দিয়ে আলো ছড়াতে থাকে, ফলে আকাশে আংটির মতো আকৃতি তৈরি হয়। ইংরেজিতে যাকে বলে রিং অফ ফায়ার, বাংলাতে যাকে বলে বলয় গ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময়কে আমরা মোটামুটি 4টি ভাগে বা 4টি স্পর্শে ভাগ করতে পারি। চাঁদ দ্বারা সূর্য ঢেকে যাওয়া এই সময়কে। উত্তর গোলার্ধে যখন চাঁদের পূর্ব প্রান্ত দিয়ে সূর্যের পশ্চিম প্রান্ত ঢাকা পড়তে শুরু করে, সেই মুহূর্ত থেকেই প্রথম স্পর্শের শুরু হয়ে যায়। অর্থাৎ প্রথম স্পর্শ থেকেই গ্রহণের শুরু হয়। তারপর চাঁদের দেহ সূর্যের পূর্ব প্রান্তে স্পর্শ করবে, ততক্ষণ পর্যন্তই গ্রহণের প্রথম স্পর্শ থাকে। প্রথম স্পর্শের পুরোটাই হবে আংশিক গ্রহণ। চাঁদের পূর্ব প্রান্ত সূর্যের পূর্ব প্রান্ত স্পর্শ করলে সেটা হয়ে যাবে দ্বিতীয় স্পর্শ। দ্বিতীয় স্পর্শের সঙ্গে সঙ্গে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের শুরু হয়, অর্থাৎ চাঁদের দেহ দিয়ে সূর্য সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। চাঁদের পূর্ব প্রান্ত আরও এগিয়ে গেলে যখন চাঁদের পশ্চিম প্রান্ত সূর্যের পশ্চিম প্রান্ত স্পর্শ করে, তখন শুরু হয় তৃতীয় স্পর্শ। এই তৃতীয় স্পর্শে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়। তৃতীয় স্পর্শের পর থেকে সূর্যের পশ্চিম প্রান্ত ধীরে ধীরে দেখা দিতে শুরু করে। চাঁদের পশ্চিম প্রান্ত এবং সূর্যের পূর্ব প্রান্ত পরস্পর থেকে মুক্ত হলে হয় চতুর্থ স্পর্শ। তবে তৃতীয় স্পর্শ থেকে চতুর্থ স্পর্শ পর্যন্ত আংশিক গ্রহণ দেখা যায়। এইভাবেই সংঘটিত হয় সূর্যগ্রহণ। ভারতে যেহেতু এই গ্রহণ অদৃশ্য, সেই জন্য ভারতে গ্রহণের সূতক কালও প্রযোজ্য নয়। গ্রহণ নিয়ে যুগ যুগ ধরে রয়েছে হাজারো কুসংস্কার। তবে বিজ্ঞানীরা যে কথা বলছেন এবং বিশেষজ্ঞরা এবং ডাক্তারেরা যে কথা বলছেন, সেই কথাটি বা সেই উপদেশটি হলো খালি চোখে সূর্যগ্রহণ না দেখা। এর ফলে আমাদের চোখের রেটিনার ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হতে পারে, যার জেরে আংশিক দৃষ্টিহীনতা হতে পারে। বন্ধুরা, একটি বিষয় সবসময় মনে রাখবেন, সূর্যকে খালি চোখে দেখা এমনিও উচিত নয়। গ্রহণ চলাকালীন তো নয়ই, এমনিও উচিত নয়, কারণ সূর্যের তীব্র আলো আমাদের চোখের ক্ষতি করে। এই কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখার জন্য রয়েছে বিশেষ ধরনের চশমা। এই চশমা ব্যবহার করুন। এছাড়াও অনেকেই বাড়িতে থাকা পুরনো এক্স-রে প্লেট গ্রহণ দেখার জন্য ব্যবহার করেন। যেখান থেকে গ্রহণ দৃশ্য হবে সেই সব জায়গার লোকেরা অবশ্যই এইভাবেই সূর্যগ্রহণ দেখুন। আমাদের চোখ হলো আমাদের অমূল্য সম্পদ, এই চোখকে নষ্ট হতে দেবেন না। চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ, গ্রহণ চলাকালীন সময়ে কোনো রকম খাবার গ্রহণ করা যাবে না, বাইরে বের হওয়া যাবে না। গর্ভবতী মহিলাদের জন্য রয়েছে নানা ধরনের বিধিনিষেধ এবং রয়েছে নানা ধরনের প্রচলিত কুসংস্কার। এই সময়ে নাকি অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়, যার ফলে বাড়ি, ঘর, মন্দির সর্বত্রই এর প্রভাব পড়ে। এর ফলে গ্রহণের সময় পুজো অর্চনা বন্ধ রাখতে হয়। গ্রহণ শেষ হলে বাড়িঘর ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এছাড়াও অনেকে গ্রহণ চলাকালীন বাড়ির রান্না করা খাবার ফেলে দেন, গ্রহণ শেষ হওয়ার পরে নতুন করে রান্নাবান্না শুরু করেন। শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর প্রত্যেকটি দেশে গ্রহণ নিয়ে রয়েছে নানা ধরনের কুসংস্কার। আসুন বন্ধুরা, আজকের পর্বে এই কুসংস্কারকে খণ্ডন করে আমরা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি। বলা হয়ে থাকে গ্রহণ মানব দেহের পক্ষে ক্ষতিকর।
তাই গ্রহণের সময় চাঁদ বা সূর্যের দিকে সরাসরি তাকানো উচিত নয়। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কিছু কিছু কাজ করতে নেই, এই রকমও কুসংস্কার রয়েছে। বাড়ির বাইরে বেরোতে নেই, এর ফলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। গ্রহণ চলাকালীন রান্না বান্না সমস্ত বন্ধ, সংসারের কোনো রকম কাজ করা যাবে না। গ্রহণ চলাকালীন সময়ে কোনো ধরনের ধারালো বস্তু, ছুরি, কাঁচি, বটি ব্যবহার একদমই নয়। মনে করা হয় গর্ভস্থ শিশুর শরীরে এর প্রভাব পড়বে, এর ফলে শিশু যখন জন্মগ্রহণ করবে তার শরীরের কোনো অংশ কাটা দাগ দেখা যেতে পারে। এমনও কুসংস্কার রয়েছে যে খালি চোখে গ্রহণ দেখলে গর্ভের শিশু বিকলাঙ্গ হতে পারে। বন্ধুরা, সূর্যের রশ্মি আমাদের চোখের জন্য সরাসরি খুবই ক্ষতিকারক। সেটি গ্রহণ চলাকালীন বা গ্রহণ না চলাকালীন কোনো সময়ই উচিত নয়। এই কারণেই রয়েছে সানগ্লাসের ব্যবহার। আর গ্রহণ চলাকালীন বিশেষ ধরনের সানগ্লাস পাওয়া যায়, যেটির মাধ্যমে আপনারা গ্রহণ দেখতে পারবেন। তাই খালি চোখে গ্রহণ দেখবেন না, এই বিশেষ ধরনের সানগ্লাস ব্যবহার করুন। আপনার চোখে সূর্যের তীব্র আলো ক্ষতি করতে পারবে না। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় যখন চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে আড়াল করে ফেলে, তখন এর উজ্জ্বল জ্যোতির্বলয় থেকে তড়িৎ চৌম্বক বিকিরণ ঘটতে থাকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই বিকিরণ সূর্যের আলোর তীব্রতার তুলনায় অত্যন্ত ক্ষীণ। তাই এই বিকিরণ 150 মিলিয়ন কিলোমিটার দূরত্ব পেরিয়ে পৃথিবীর ঘন বায়ুমণ্ডল ভেদ করে এসে দর্শকের চোখে অন্ধত্ব সৃষ্টি করতে পারার কোনো সম্ভাবনা নেই। তবে সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাওয়ার আগেই, অর্থাৎ আংশিক সূর্যগ্রহণের সময় সূর্যের উজ্জ্বল বিকিরণ চোখে পড়লে তাতে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি এর ফলে অন্ধত্ব দেখা দিতে পারে। তাই আগেও বললাম, সরাসরি সূর্যের দিকে না তাকিয়ে সূর্যগ্রহণ দেখার জন্য কিছু চশমা রয়েছে, সেগুলি ব্যবহার করুন। এটি শুধুমাত্র গর্ভবতী মহিলা নয়, সবার জন্যই প্রযোজ্য। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে আরও একটি প্রচলিত ধারণা হল, গ্রহণ চলাকালীন যদি রান্না হয়ে থাকে তবে সেই রান্না ফেলে দিয়ে নতুন করে রান্না করা গ্রহণ শেষ হয়ে যাবার পরে। বলা হয় সূর্যগ্রহণের সময় সূর্য থেকে আগত এই রশ্মি অত্যন্ত বিষাক্ত, যা আমাদের ক্ষতি করতে পারে। এক্ষেত্রে একটি যুক্তি হলো, সূর্যগ্রহণের সময় সূর্য থেকে আগত এই রশ্মি যদি এতটাই বিষাক্ত হয়, তাহলে তা ক্ষেতের ফসলকেও সমানভাবে বিষাক্ত করবে। এর ভয়ে তো আমাদের চাষি ভাইরা ক্ষেতের ফসল রাতারাতি কেটে ফেলে দিতে পারবেন না, তা সম্ভব নয়। এই কারণে এটি একটি যুক্তি নয়, অযুক্তি বা কুযুক্তি। সূর্যগ্রহণের সময় রান্না না করার কোনো যুক্তি নেই, খাবার বিষাক্ত হওয়ারও কোনো সম্ভাবনা নেই। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় উজ্জ্বল সবুজ রঙের বলয় দেখা যায়। সেই আলো আমাদের কাছে অচেনা। এখন এই অচেনা আলোকে যদি আমরা ভয় পেয়ে বিভিন্ন ধরনের মন গড়া কথা বলতে থাকি, তাহলে কিন্তু সেটি আমাদেরই পক্ষে ক্ষতিকারক। বৈজ্ঞানিকেরা নিরন্তর বিভিন্ন ধরনের গবেষণা করছেন। তারা এখনো পর্যন্ত বলেননি যে গ্রহণ চলাকালীন খাবার তৈরি করে, যদি তৈরি করা থাকে তবে সেটি ফেলে দিয়ে গ্রহণের পরে নতুন খাবার তৈরি করতে। খাবার অপচয় করবেন না, নষ্ট করবেন না, প্রত্যেকটি অন্নের মূল্য রয়েছে। আরও একটি নিষেধাজ্ঞা হলো মায়েদের জন্য, গর্ভবতী নারীদের জন্য। প্রচলিত ধারণা, ছুরি, কাঁচি কোনো কিছুর ব্যবহার করা যাবে না, করলে আগত সন্তান ঠোঁট কাটা, তালু কাটা অবস্থায় জন্মগ্রহণ করতে পারে। এটিও একটি কুসংস্কার। এটি ভারতবর্ষে খুব প্রচলিত, আবার মেক্সিকোতে দেখা যায় ঠিক তার উল্টো ঘটনা। সেখানে গ্রহণের কুপ্রভাব থেকে শিশুকে রক্ষা করার জন্য গর্ভবতী নারীরা ধাতব অনুষঙ্গ যেমন সেপ্টিপিন, পেটের কাছে ধারালো ছুরি রাখা ইত্যাদি নিয়ম পালন করে। এক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো,
প্রকৃতপক্ষে জন্মগত ঠোঁট বা তালু কাটার সুনির্দিষ্ট কারণ কুসংস্কার বা সূর্যগ্রহণের সঙ্গে সম্পর্কিত নয়। বংশগত, পরিবেশগত কারণ কিংবা কোনো রকম ওষুধ বা রাসায়নিক পদার্থের প্রভাবে এই রকম ঘটনা ঘটতে পারে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সঙ্গে শিশুর এই ধরনের ত্রুটি নিয়ে জন্মানোর ঘটনা নিতান্তই অযৌক্তিক। এটি বিজ্ঞানসম্মত নয়। মানব ভ্রূণের ৬ষ্ঠ থেকে ১০ম সপ্তাহ বয়সে নাক, মুখ এবং তালু বা ঠোঁট তৈরি হয়ে যায়। কোনো কারণে দুপাশের অংশগুলি মাঝে এসে মিলিত হতে বাধা পেলে ওই অংশটি ফাঁকা থেকে যায়। তখন একে বলা হয় ঠোঁট কাটা বা তালু কাটা। এর সঙ্গে গ্রহণের কোনো সম্পর্কই নেই। গর্ভবতীদের গ্রহণ চলাকালীন বিছানায় চিত হয়ে শোয়ার কথা বলা হয়। এটিও যুক্তিযুক্ত নয়। এইরকম অবস্থায় মায়েদের এইভাবে শুয়ে থাকাটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। তাই একজন গর্ভবতী মহিলা অন্য সময়ে যেভাবে চলাফেরা করেন, শুয়ে থাকেন, গ্রহণের সময় ঠিক সেইভাবে চলাফেরা করবেন। তার শিশু তার শরীরের ভেতরেই সুরক্ষিত আছে। সুতরাং বিকলাঙ্গতা ঘটানোর মতো কোনো কারণ নেই গ্রহণ থেকে। কেবলমাত্র গ্রহণের প্রভাবে শিশু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে, এইরকম একটা আশঙ্কা সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক। গর্ভস্থ শিশুর ওপর গ্রহণের প্রভাব সম্পর্কে প্রচলিত বিশ্বাসগুলির পরিপ্রেক্ষিতে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো রয়েছে। এই প্রচলিত কুসংস্কারগুলির কোনো প্রমাণ পাওয়া যায় না। এই কারণে এই কুসংস্কার নিয়ে বেঁচে থাকাটা নিতান্তই বোকামি। তাই বিজ্ঞানের পথে চলুন, এগিয়ে যান এবং মানুষকেও এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।